আজারবাইজানের যাত্রীবাহী বিমান কাজাখস্তানে বিধ্বস্ত। ৬৭ আরোহীর মধ্যে নিহত ৩৮ জন, জীবিত উদ্ধার ২৯ জন। এখন উদ্ধার করা যায়নি বিমানের ব্ল্যাক বক্স। এদিকে গাজা ইসরায়েলি বর্বর হামলা চলছেই, ২৪ ঘন্টা নিহত ২৩ জন, এদের মধ্যে ৫ সাংবাদিক রয়েছেন। অন্যদিকে সিরিয়ায় আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৪ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত। মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, পালিয়েছে ১৫০০। বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু কমছে ধনী দেশের সাহায্য। নেপালি বেলুন উৎসবে অংশ নিয়েছে বিভিন্ন দেশ, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। কাজাখস্তানের আকাশ সীমায় বিধ্বস্ত হওয়ার আগে ঘন কুয়াশার কারণে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি যাত্রা পথ পরিবর্তন করেছিল। পরে আক্তাও বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা না যাওয়ায় ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল তা এখন স্পষ্ট নয়। কাজাখ কর্তৃপক্ষ বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এমব্রায়ারও তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। কাজাখস্তানের আকাশসীমায় এমব্রায়ার 190 বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তার পাশেই কাজ করছিলেন একদল বৈদ্যুতিক কর্মী। ভয়াবহ এই ঘটনার সাক্ষী হন তারা। সবার আগে তারাই গিয়ে বিমানের আহত ১৫ জনকে উদ্ধার করেন। জরুরি কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নিহতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই মুহূর্তেই বিমানটি বিধ্বস্তের কারণ স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে বিশেষজ্ঞরা পুরো ঘটনা খতিয়ে দেখছে। আশা করি শিগগিরই পুরো ঘটনাটি জানা সম্ভব হবে। জানা যায়, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল বিমানটি। পরে কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের ৩ কিলোমিটার দূরে সেটি জরুরি অবতরণের চেষ্টা করা হয়েছিল। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ঠিক কেন বিধ্বস্ত হয়েছিল তা এখনো জানা যায়নি। আমরা বিমানটি বিধ্বস্ত হতে দেখে ছুটে আসি, দ্রুত যতজনকে সম্ভব সেখান থেকে উদ্ধার করি। আমরা সেখানে ১০ জন ছিলাম। পরে জরুরি সহায়তাকারী ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে আসে। এদিকে তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এমব্রায়ারও। রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে তাদের ধারণা পাখির সঙ্গে ধাক্কা লাগার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে উদ্ধারকারী ও মেডিকেল টিম পাঠিয়েছে মস্কো। এর আগে আজারবাইজানের বাকু থেকে ৬৭ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইট J28243। বিমানটিতে ৫ জন ক্রু ছিলেন, বাকিরা যাত্রী। বিমান বিধ্বস্তের পর ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীদের বেশিরভাগই ছিলেন আজারবাইজানের নাগরিক। এছাড়া রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের যাত্রীও ছিলেন। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, এ বিষয়ে আলোচনাতে আজারবাইজানের রাজধানী বাকু থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কামাল জোয়ারদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, এখন পর্যন্ত আমরা জানি যে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সবার মরদেহ কাজাখস্তানে আছে। সেই মরদেহগুলি প্রাথমিকভাবে কোথায় রাখা হয়েছে এবং তারা বেশিরভাগ কোন দেশের নাগরিক এবং কি প্রক্রিয়া আসলে তাদেরকে আজারবাইজানে ফেরত আনা হবে সেটি যদি একটু জানাতেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি যারা মারা গিয়েছেন তাদের মরদেহ কিভাবে কাজাখস্তান থেকে আজারবাইজানে আনা হবে সেই প্রক্রিয়াটি সম্পর্কে জানতে চাই। দর্শক, আমরা সংযোগটি পুনঃস্থাপনের চেষ্টা করছি। আপনারা জানেন, কামাল জোয়ারদার আজারবাইজানের রাজধানী বাকুর একটি বিমানবন্দরে তিনি কর্মরত আছেন এবং তিনি বিমানবন্দরের অনেক কিছুই হয়তো জানেন। কিভাবে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে তিনি আমাদের জানাবেন। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
জি, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে প্রশ্ন যে ৩৮ জনের মরদেহ কাজাখস্তানে উদ্ধার করা হয়েছে, তাদের কিভাবে আজারবাইজানে আনা হবে সেই প্রক্রিয়াটি সম্পর্কে একটু জানতে চাই। বিশ্বস্ত সূত্রে আমি যতটুকু জানতে পারছি যে এখনো পর্যন্ত আপনার ডেড বডি টোটাল মারা গেছে ৪২ জন, হসপিটালে এখনো আছে ২৫ জন। এই ২৫ জনের ১২ জন আপনার আজকে ১২ জনের মধ্যে ৫ জন আপনাকে আসবে আপনার রেগুলার ফ্লাইটে এবং ৭ জন আসবে স্পেশাল ফ্লাইটে, এটা চিকিৎসক সহ এই পর্যন্ত। আর হচ্ছে ব্ল্যাক বক্স পাওয়া গেছে, এটা এম্বারা কোম্পানি ম্যানুফ্যাকচারার নিয়ে গেছে, ওরা আপনার তদন্ত চলতেছে, ওরা চেক করে আমাদেরকে আজারবাইজান সরকারকে জানাবে। প্রাথমিকভাবে যেহেতু বিমানটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে এবং রাশিয়ার চেচনিয়াতে যাচ্ছিল, সেক্ষেত্রে তদন্ত দলের মধ্যে কি রাশিয়া এবং কাজাখস্তান আজারবাইজানের সাথে যৌথভাবে তদন্ত করবে নাকি নিজস্ব তত্ত্বাবধানে তদন্ত হবে, কি মনে করছেন? এটা যৌথভাবে তদন্ত হবে, যতটুকু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি, যৌথভাবে তদন্ত হবে। আরেকটি প্রশ্ন করতে চাই, আমরা আজারবাইজান বা কাজাখস্তান কর্তৃপক্ষ কিছু না বললেও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ধারণা করা হচ্ছে কোনো পাখির সাথে বিমানটির ধাক্কা লেগে থাকতে পারে, এই কারণে জরুরি অবতরণের চেষ্টা করা হচ্ছে। এই তথ্যটা আসলে কতটুকু নির্ভরযোগ্য? এটা তো বলা খুবই, ব্যাপারটা একটা বলা খুবই কষ্টকর যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক বক্সের কামাল জোরদার, আপনাকে ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক বক্সের প্রকৃত তথ্য না জানা যাবে ততক্ষণ হয়তো কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি জানা যাবে না। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, এছাড়া আরও ৩৯ জন আহত হয়েছেন। বুধবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের মধ্যে রয়েছেন ৫ সাংবাদিকও। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েলের হামলায় তারা প্রাণ হারান। নিহত হওয়ার সময় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের টানা হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫,৪০০ জনে পৌঁছেছে। এই হামলায় আরও অন্তত ১,৭,৮০৩ জন ব্যক্তিও আহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করেছে। উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়নি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শত শত তরুণ যুবা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ এবং ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কায়রোর তাহরির স্কোয়ারের কাছের বড় রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সরকারের নানা ব্যর্থতার পাশাপাশি ফিলিস্তিন ও গাজা ইস্যুতে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা স্থানীয় ভাষায় জনগণের শাসনের পতন ঘটবে বলে স্লোগান দেন বলে জানা যায়। ২০১১ সালে আরব বসন্তের সময় জনপ্রিয় হয়ে ওঠে স্লোগানটি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের নানা বিতর্কিত নীতির নিন্দা জানিয়েও স্লোগান দেন। জানা যায়, বুধবার সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে মিশরীয় ছাত্র জনগণের বিপ্লবের স্মরণে কায়রো অন্যান্য শহরেও বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব আন্দোলনে সরকার পতনের দাবিতে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। সিরিয়ায় এক অতর্কিত হামলায় দেশটির পুলিশ বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগত বাহিনীর কাজ বলে দাবি করেছে দেশটির ক্রান্তিকালীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, সিরিয়ার
টার্টাউস এলাকায় আসাদপন্থীদের হামলায় আরও 10 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপরাধীদের শাস্তির আওতায় আনার অঙ্গীকার করেছে দেশটির বর্তমান সরকার। বৃহস্পতিবার হোমস শহরে গভীর রাতে কারফিউ জারি করেছিল পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, সংখ্যালঘু আলাওয়াট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলের কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আলাওয়াট সম্প্রদায়ের উপর সাম্প্রতিক নির্যাতন ও প্রশাসনিক চাপের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভের আয়োজন হয়ে থাকতে পারে, কারণ গোষ্ঠীটি আসাদ সরকারের অনুগত ছিল। বাশার আল আসাদের পরিবারও এই সম্প্রদায়েরই সদস্য ছিলেন। সিরিয়া কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করে তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে। আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলছে, কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। সিরিয়ার ভবিষ্যতে গোষ্ঠীর কোনো স্থান নেই। বুধবার তুরস্কের সংসদে এক পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর সিরিয়া এবং ইরাকে হামলা চালিয়ে অন্তত ওয়াইপিজি পিকেকের 21 সদস্যকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি সিরিয়ায় প্রথমবারের মতো পিকেকে যোদ্ধাদের উপস্থিতির কথা স্বীকার করেন। বড়দিনে ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এই হামলার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই হামলা অমানবিক। বুধবার জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়া জেনে বুঝে বড়দিনকে হামলার জন্য বেছে নিয়েছে, কারণ প্রতিটি বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য রাশিয়া সময় নেয়। এটি কখনোই তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। তারা জেনে বুঝে কেবল লক্ষ্যবস্তুই নয়, সময় ও তারিখও বেছে নিয়েছে। হামলার লক্ষ্য ছিল জ্বালানি খাত। এদিন ব্যালিস্টিক সহ 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন। এরপরও বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত 65 পরিবার। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে কর্মীরা। এদিকে রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের হামলায় নিহত হয়েছে 4 জন। গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ডেনমার্ক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পরপরই এই ঘোষণা দিয়েছে ড্যানিশ সরকার। বুধবার ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন বলেন, এই নতুন প্যাকেজ অন্তত 150 কোটি মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এই তহবিলের মাধ্যমে গ্রিনল্যান্ডে 2টি নতুন পরিদর্শন জাহাজ, দূরপাল্লার 2টি ড্রোন এবং 2টি অতিরিক্ত কুকুর টিম কেনা হবে। এছাড়া নুকে অবস্থিত আর্কটিক কমান্ডের কর্মী সংখ্যা বৃদ্ধি এবং একটি বিমানবন্দর ও F-35 যুদ্ধ বিমান পরিচালনার জন্য উন্নত করা হবে। পাউলসেন আরও বলেন, বহু বছর ধরে আর্কটিকে প্রয়োজনীয় বিনিয়োগ করেনি তারা। এখন সেখানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। তাই গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা প্যাকেজের মোট বাজেট প্রায় 1200 থেকে 1500 কোটি ক্রোনা হতে পারে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাবার সংকটে ভুগবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এই অবস্থায় ধনী দেশগুলোর অর্থ সাহায্য কমে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জাতিসংঘের তথ্য বলছে, 2025 সালে 30 কোটি 70 লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে 11 কোটি 70 লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। 2024 সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য 4,960 কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র 46% তহবিল সংগ্রহ করতে পেরেছে। পরপর 2 বছর প্রয়োজনীয় অর্থের অর্ধেকও জোগাড় করতে ব্যর্থ হয়, তাদের ব্যয় সংকোচনের পথে হাঁটতে হয়েছে। ফলে অনেক দেশের ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সিরিয়ার 60 লাখ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেও বর্তমানে মাত্র 10 লাখ মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে। এখন সবচেয়ে বেশি দুর্বল এবং অনাহারী মানুষদের অগ্রাধিকার দিয়ে সাহায্য করছেন তারা।
নেপালে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। এতে অংশ নিতে ছুটে এসেছেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ। বেলুন উৎসবের পাশাপাশি প্রায় 1500 মিটার উঁচুতে বসে ফেওয়া হ্রদ এবং হিমালয়ের চূড়া দেখার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারা। এদিকে বার্ষিক উৎসব ঘিরে কাতারেও ওড়ানো হচ্ছে নানা রং ও আকারের বেলুন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। পাহাড়ি এলাকা জুড়ে হালকা কুয়াশার মধ্যে রং বেরঙের বেলুন উড়ে বেড়ানোর এই চোখ জোড়ানো দৃশ্য নেপালের পোখরা উপত্যকার। এবছর প্রথমবারের মতো নেপালে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। মনোমুগ্ধকর এই আয়োজনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। অন্তত 25টি বেলুন স্থান পেয়েছে এই আয়োজনে। একই সাথে নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে নৃত্য পরিবেশন করেছেন নেপালের বাসিন্দারা। এতে করে উৎসবে যোগ হয়েছে এক অনন্য মাত্রা। আমি অনেক আনন্দ করেছি আন্তর্জাতিক এই বেলুন উৎসবটিতে। নেপালে প্রথমবারের মতো এই আয়োজন। আমি খুবই উচ্ছ্বসিত, কারণ এমন কিছু দেখার সুযোগ আগে কখনো হয়নি। আয়োজকরা বলছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া 9 দিন ব্যাপী উৎসব চলবে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। এদিকে কাতারের মেসাইট শহরেও শুরু হয়েছে বেলুন উৎসব। বার্ষিক এই উৎসবকে ঘিরে আকাশে ওড়ানো হয়েছে নানা রং ও আকারের বিশেষ বেলুন। পঞ্চমবারের মতো মেসাইদে আয়োজিত এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। এই বেলুনগুলো আমার দারুণ লাগে। এগুলো আকাশ থেকে পৃথিবীকে অন্যভাবে দেখার একটা অসাধারণ উপায়। এমনকি এগুলো নতুন মানুষদের সাথে মেশার একটা ভালো মাধ্যম, কারণ বেলুন কোথায় থামবে এটা আগে থেকে জানা যায় না। কাতারের এই উৎসবটির আকার ও পর্যটকদের সংখ্যাও প্রতি বছরই বাড়ছে। আগের চেয়ে বৈচিত্র্য এসেছে বেলুনের ধরনেও। ঋতু সাহা, 71। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন। উইলিয়াম জেলি।